23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ, আগামীকাল সন্ধ্যায় উৎসব মুখর জাতীয় সংসদ। সিইসির স্বস্তি, দায়িত্বশীলতার দাবি বিরোধী দলের। শেষ অফিস করে গার্ড অব অনারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে বিদায়। রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের মাজারে প্রধানমন্ত্রী। দলে তৃণমূলকে আরও শক্তিশালী করার তাগিদ ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বের রিজভী। দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশা হাই কমিশনার ত্রিবেদীর। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ। গ্যাস সংকট আরও প্রকট, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, বাসা বাড়িতে দুর্গতি, মিলছে না সমাধানের বার্তা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জামাত জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। 6 জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনের ভেতরে ছিল উৎসব মুখর পরিবেশ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে চীন ও যুক্তরাজ্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এই ইতিহাস গণতান্ত্রিক পথ চলায় নতুন বার্তা। 1991 সালের পর কেবল এবারই একাধিক প্রার্থীর দেখা মিলেছে রাষ্ট্রপতি নির্বাচনে। ফলে ভোট আয়োজন করতে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইনের বাধ্যবাধকতা মেনে। মাঝের নির্বাচনগুলোতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার দুপুর 2:10 প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সের পথ ধরেন। ঘড়ির কাঁটা যখন 2:11 তখন সংসদ নেতা নিজের ব্যালট পেপার ফেলেন ব্যালট বাক্সে। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারি দলের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ভোট দেওয়ার পদ্ধতি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুর 2:19 বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সহকর্মীদের নিয়ে ভোট দেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। সবশেষ 1991 সালের 8 অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। 1991 সালের পর এবারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো রাষ্ট্রপতি পদে। যদিও সংখ্যা বিবেচনায় আগেই নির্ধারিত ছিল কে হবেন রাষ্ট্রপতি, তারপরও গণতন্ত্র ও নির্বাচনের স্বাভাবিক ব্যবস্থা চালু রাখার জন্যই এবারের এই আয়োজন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের খবর গুরুত্ব সহ তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স বলেছে 1991 সালের পর প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছেন। তার এই বিজয়কে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। ডয়চে ভেলে, আনাদোলু, দ্য টেলিগ্রাফ ও জিও নিউজও ফখরুলের বিজয়ের খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে নির্বাচনকে বলেছে গত 35 বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চীন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু হয়েছে, রাতেই গেজেট করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 70 অনুচ্ছেদ মেনে বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, ফলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে যে শপথ তারা নিয়েছেন তা আর টেকে না। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটদানের সংস্কৃতি ফিরে আসতে শুরু করেছে, যা হারিয়ে গিয়েছিল। আহমেদ সরারের রিপোর্ট। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বেলা 12টার আগে থেকেই সরকার দলীয় সংসদ সদস্যরা আসতে থাকেন সংসদ ভবনে। সংসদ অধিবেশন না থাকায় এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন ভোট গ্রহণের জন্য বিশেষ বৈঠক আহ্বান করেন। বেলা 2টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হয়। বিকাল 5টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সমাপ্তির পর গণনা শুরু হয়। ফলাফল ঘোষণা শেষে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংসদ টানেলে মুখোমুখি হন সাংবাদিকদের। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার সকলকে ধন্যবাদ জানান। আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। সংসদ থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয় বিরোধী দলকে ধন্যবাদ জানান তিনি। গণতন্ত্রের চর্চার মধ্যে বিরোধী দল, সরকারি দল তাদের নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়া। এখানে আমি একটা বিষয় বলতে চাই, যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। এদিকে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারা চান গণতান্ত্রিক পরিবেশ, ভোটের পরিবেশ ফিরে আসুক। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কি কারণে ওনারা তারপরেও এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো, এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছিল এবং ভোট দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছিল। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে, আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। এদিকে রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 13 বার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 3 বার জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছিল, বাকিগুলো পরোক্ষ ভোটে। সংসদীয় ব্যবস্থা পুনর্প্রবর্তনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে 2 বার প্রতিদ্বন্দ্বিতা হয়, যে সময় 2 বারই ক্ষমতায় ছিল বিএনপি। বাকিগুলো একক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী। দলটির আশা, দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন। এক ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছেন তারা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হয়নি, তবু জনগণের কাছে রাজনৈতিক বার্তা দিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী দল। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত।
দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখল দেশের মানুষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সকল দলের সদস্যরা এবার ভোট দিয়ে তৈরি করলেন নতুন ইতিহাস। এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ছিলেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৮৮টি। বিরোধী জোটের একজন সদস্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি, আর ভোট দেননি গাজী নজরুল ইসলাম। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও জামাত জানিয়েছে, জুলাই সনদ জাতীয় সংসদে পাশ করে এই নির্বাচন হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপরে আমরা করছি এই জন্য যে, যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক আখ্যা দিলেও ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রায় একই প্রতিক্রিয়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং গণতন্ত্রের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে নীতি আমরা ধারণ করতে চেয়েছিলাম, সেভাবেই সামনের দিনের এই আনুষ্ঠানিকতা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ঢেলে সাজানো প্রয়োজন। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতা। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যেই সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু আগামীতে জুলাই সনদকে আইনে পরিণত করে নির্বাচনী সংস্কার বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে, এমন প্রত্যাশার কথাও জানান বিরোধী দলের নেতারা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকারি দলের সংসদ সদস্যরা যেমন ভোট দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরাও। তবে তারা প্রত্যাশা করেছিলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলে আরও স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। তবে নবনির্বাচিত রাষ্ট্রপতি দলমতের ঊর্ধ্বে উঠে দেশের নেতৃত্বের হাল ধরবেন, এমন প্রত্যাশার কথা জানিয়েছে বিরোধী দলের সংসদ সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের পর বিকেলে মহাখালী ডিওএইচএসে অলি আহমদ নিজ বাসভবনে প্রতিক্রিয়ায় অভিনন্দন জানান। অলি আহমদ বলেন, ৩৫ বছর পর এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে নানা সীমাবদ্ধতা অতিক্রম হয়েছে। রাজনৈতিক বিভক্তি ও দল কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সকল নাগরিকের হবেন, এমনটাই প্রত্যাশা তার। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বের হয়েছে। এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতার অনুমোদনে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন। এদিন বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকলের কাছে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিদায় নেওয়ার সময় হাফিজউদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি বঙ্গভবন ত্যাগ করেন। গত 24 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত প্রায় 1 মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বৃহস্পতিবার রাত 8টায় বাবা মায়ের কবর জিয়ারতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তিনি। এ সময় বাবা মায়ের জন্য দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। মোনাজাত শেষে নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। এই সময় নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাকে সভার লক্ষ্য হিসেবে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলের সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের 7(খ)(6) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাতে এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানান তিনি। শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা। তার অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তার মাধ্যমে দেশ ও জাতি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন তিনি। শুভেচ্ছা বার্তায় ইশরাক হোসেন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার। চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 343টি ভোটের মধ্যে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। কোথাও আনন্দ মিছিল, কোথাও স্লোগান ও উল্লাস, সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। স্থানীয়দের অনেকেই বলছেন, যে মানুষটি কয়েক দশক আগে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই মির্জা ফখরুলই আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন। তার এই রাজনৈতিক উত্থানকে ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। আমরা ঠাকুরগাঁওবাসী অনেক বেশি আনন্দিত, সবচেয়ে ঈদের চেয়ে বেশি আমরা আজকে আনন্দিত। আজকে আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য চরম আনন্দঘন একটি দিন যে তিনি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। যে মানুষটি আজকে ঠাকুরগাঁয়ের পৌর মেয়র থেকে মহাসচিব থেকে আজকে এমপি থেকে মন্ত্রী থেকে আজকে রাষ্ট্রপতি, আসলে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক গর্বিত মনে করছি।
কলকাতায় হোটেলে আগুনের 7 বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লির পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ভারতীয় হাই কমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তারা দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। দিল্লির এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। সংগত কারণে আমার তো করার দরকার পড়ে না এবং ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। অনুকূল পরিবেশের বিষয়ে কি আজকে কিচ্ছু আলাপনে আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্ট্রি। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হলেও সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। 1 বছর বয়সের বেশি সবাইকে এই টিকার আওতায় আনা হবে। ক্যাম্পেইনে 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা খাওয়ানো হবে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাইকে এই টিকা খাওয়ানো হবে। 1 মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার ও সেবাকে চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখে সরকার। তিনি জানান, অন্য সব সাধারণ নাগরিকের মতো তারাও যাতে সমান অধিকার ভোগ করতে পারে তা নিশ্চিতে সমন্বিত কর্মপরিকল্পনা করা হচ্ছে। সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর মুহিত। তিনি জানান, মূলধারার শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এমনভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সকল দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী একথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24 জুলাই গণ অভ্যুত্থানে হাজার শহীদের রক্তের বিনিময়ে জাতি আবারও স্বাধীনতা পেয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা আরও ভালো হবে এমন আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। বলেন, বিগত একদলীয় সরকার দেশে জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে। সংসদের প্রধান দল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল সংসদ সদস্যরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। রাজধানীতে আরও প্রকট হয়েছে গ্যাস সংকট। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্প স্টেশনেও মিলছে না প্রয়োজনীয় পরিমাণে গ্যাস। এতে চরম বিপাকে পড়েছেন গ্যাস নির্ভর যানবাহনের চালক ও সংশ্লিষ্টরা। একই দশা বাসাবাড়িতেও। গ্যাস সংকটে লাকড়ির চুলাতেই চলছে রান্না। কবে নাগাদ সংকট কাটবে জানেন না কেউই। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। মহেশখালীর এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কবলে পড়ায় প্রায় 1.5 মাস ধরে তীব্র হয়েছে গ্যাস সংকট। সমাধানের পথ খুঁজছে সরকার। এ সপ্তাহের প্রথম দিকে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও আবারও সংকট তীব্র হয়েছে। এর মধ্যে বুধবার মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হওয়ায় সংকট প্রকট হয়েছে ফিলিং স্টেশনগুলোতে। নর্মালি যদি ভালো থাকে প্রেসার তাহলে 180-200 থাকে, এখন 140 আছে। খালি একদিন একটু বাড়ছিল, মাঝখানে 3-4 দিন আগে একটু বাড়ছিল, আর ওখানে আগের লেভেলই মানে চলে আসছে। আগে যেরকম মনে করেন 200 টাকা 250 টাকা গ্যাস ঢুকলে মনে করেন 2 টাইম নিলে গ্যাস দিলে সুন্দর মতো চলতে পারতাম। এখন তো আর চলতে পারতেছি না, এখন বর্তমান তো চলতে পারতেছি না। 2 টিম মারার পরে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল লাগে, তাহলে কি যাবে করবো ভাড়া মারবো। রাজধানীর বেশ কিছু পাম্প স্টেশন বন্ধ থাকলেও যেসব সিএনজি স্টেশন খোলা রয়েছে সেখানে গাড়ির দীর্ঘ লাইন এখন নিত্য নৈমিত্তিক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ গ্রাহকদের।
এটা গ্যাস নাই কারণে এটা বন্ধ রাখছে, এই কারণে আমি এখানে বসে আছি। খুব আমরা কষ্টে আছি, আমরা ড্রাইভার আমরা কোনো মানুষকে মূল্যায়ন করে না, বুঝছেন। আমরা কি করবেন না পাই উপায়, আমরা চাকরি কি করতেছেন, চাকরি করে কি করে খাবো আমরা। বাসা বাড়িতেও গ্যাস নাই, রান্না বাড়া নিয়ে অনেক ঝামেলা চলতেছে, ঠিকভাবে খাবার দাবার খেতে পারতেছে না। স্টেশন কর্তৃপক্ষ বলছে সরকারি সদিচ্ছা ও সক্রিয় উদ্যোগই এই সংকট সমাধানের একমাত্র উপায়। তিতাসের লাইনে গ্যাসের চাপটা একটু ভালো আছে, যেন ওরা একটু ভালো সার্ভিস দিতে পারতেছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমরা এলএনজিতে পাইপ লাইনে না আসা পর্যন্ত আমাদের এই দুর্ভোগ শেষ হবে না। ভোগান্তির শেষ নেই বাসাবাড়িতেও, গ্যাসের চাপ কম থাকায় লাকড়ির উপর ভরসা করছেন অনেকে। লাকড়িতে কি রান্না করা যায়? সারাদিন কাজ করে কি লাকড়িতে রান্না করা যায়? গ্যাসই আসে না ভাই। ওই তো সকালে রান্না হয় নাই গ্যাসের লাগিয়া, এক বেলা রান্না হয়, আরেক বেলা রান্না হয় না। এটা কি জীবন আমাদের? দ্রুত সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দেখতে চান নগরবাসী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা ইস্যু পরিবেশ থেকে শুরু করে অর্থনীতির উপর প্রচণ্ড চাপ ও প্রভাব ফেলছে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, এই ইস্যুর কারণে মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ হচ্ছে ওইসব এলাকায়। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশে সীমান্ত সমস্যা ও পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং জ্বালানি সংকট সহ নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তা, সুদৃঢ় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 3 সপ্তাহব্যাপী এই কোর্সে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও কূটনীতিক সহ 39 জন ফেলো অংশ নেন। অনুষ্ঠানের শেষে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। There is an issue, border is an issue, border, all along border we have some problem with our neighbors. জামাত শিবির একটি জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ৭১-এ এর চেয়ে বড় গণহত্যার জন্য জামাত কেন নিষিদ্ধ হবে না সে প্রশ্ন তোলেন তিনি। কুষ্টিয়ায় জামাত শিবিরের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতাদের দেখতে গিয়ে নুরুল হক নূর একথা বলেন। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নূর জানান, জামাত শিবির জুলাই অভ্যুত্থানের পরেও তাদের পুরনো রক কাটার সংস্কৃতি পাল্টায়নি। তাদের এমন ফ্যাসিস্ট এবং বাংলাদেশ বিরোধী অবস্থানের জন্য সব রাজনৈতিক দল একমত হয়ে জামাতকে নিষিদ্ধ করা উচিত বলেও মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী। হামলার সঙ্গে জড়িত কুষ্টিয়ার এমপি আমির হামজাকে গ্রেপ্তারের জোর দাবিও জানান নূর। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফ্যাসিস্ট হওয়ার, তাই তারা ফ্যাসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফ্যাসিস্ট হওয়ার, তাই তারা ফ্যাসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। তো কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তৈরি পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ পাওয়া সম্ভব। এই সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ করতে হবে ২,৩০০ কোটি টাকা। এমন তথ্য উঠে এলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণায়। শিল্প খাতে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ, পোশাক খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা বিষয়ে সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, ৩,৩০০ পোশাক কারখানার ছাদে প্রায় ৯৮ লাখ বর্গমিটার জায়গা রয়েছে। এসব ছাদ ব্যবহারে পোশাক খাতে বিদ্যুৎ চাহিদার ১/৩ মেটানো সম্ভব। হামিম গ্রুপের তরুণ চক্রবর্তী জানান, তারা ২৯ মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসিয়েছেন।
বিকেএমইএ পরিচালক মিনহাজুল হক বলেন, নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়ার শর্তে 3 গুণ দাম দেওয়ার পরও এখন গ্যাস মিলছে না। সংকট সমাধানে জোন ভিত্তিক রেশনিং ও বিদেশি ব্র্যান্ডের সমন্বয়ে যৌথ কনসোর্টিয়াম তৈরির তাগিদ দেন আলোচকরা। কারখানাগুলোয় সৌর বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে 6.5% সুদে গ্রিন ফাইন্যান্স নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, নির্বাচনে ইশতেহার অনুযায়ী আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। রাজধানীর BIISS অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, এআই কেবল একটি প্রযুক্তি সামগ্রী নয়, এটি এখন জাতীয় শক্তি, নিরাপত্তা এবং ভূ রাজনীতির এক সংকটময় হাতিয়ারে পরিণত হচ্ছে। তিনি বলেন, আধুনিক যুগে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রতিদ্বন্দ্বী এআই ইকোসিস্টেমের নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশকে এআই অবশ্যই ব্যবহার করতে হবে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। দেশের বিভিন্ন জায়গার আর কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল নিয়ে প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম আলু। এদিকে নোয়াখালী সদর উপজেলায় বেদে যাযাবর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এওজাবালিয়া ইউনিয়নবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি মুন্সিবাজার থেকে শুরু হয়ে লালগড় বেদেপল্লী এলাকায় এসে শেষ হয়। পরে মান্নাননগর রামগতির সড়কে মানববন্ধন করেন তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ হয়েছে। টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বনজ ফলজ গাছের চারা রোপণ করেন তারা। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে জিঙ্কের গুরুত্ব ও জিঙ্ক সমৃদ্ধ খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁ স্কুলে সেন্সিটাইজেশন প্রোগ্রাম হয়েছে। ঠাকুরগাঁ সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। বরিশালের গৌরনদীতে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিবাস কুমার, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির। সাতক্ষীরায় নিম্ন আয়ের ভূমিহীন বস্তিবাসীদের আবাসন সংকট ও সমাধানে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সংলাপের আয়োজন করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। আবু আফফান রুজ বাবুর সভাপতিত্বে সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন গাজী মাহিদা মিজান। রাজশাহীর পুঠিয়ায় 7 বছরের শিশু রিফাতকে গলা কেটে হত্যার দায়ে সৎ বাবা মোহাম্মদ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালত 2-এর বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি নাটোরের একডালা এলাকায়। ঝিনাইদহে বন্দুর ছুরির আঘাতে ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর কম্পিউটার বিভাগের 7ম সেমিস্টারের ছাত্র কাউছার আলী নিহত হয়েছেন। সন্ধ্যায় শহরের মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাউছারের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার ভৈটাপাড়া গ্রামে। তার বন্ধু অভিযুক্ত লিখনকে আটক করেছে পুলিশ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুকের নেতৃত্বে 3টি বেসরকারি হাসপাতাল ও 2টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। অভিযানে ওই 5টি প্রতিষ্ঠানকে 3,20,000 টাকা জরিমানা করা হয়। মশক নিধন অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর জেলা স্কুল রুট সহ বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ এবং ওয়েল বল প্রয়োগ করে মশার লার্ভা নিধন করা হয়। এ কার্যক্রম তদারকি করেন সিটি কর্পোরেশন প্রশাসক রুকনুজ্জামান রুকন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ আগামীকাল সন্ধ্যায় উৎসব মুখর জাতীয় সংসদ। সিইসির স্বস্তি, দায়িত্বশীলতার দাবি বিরোধী দলের। শেষ অফিস করে গার্ড অফ অনারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে বিদায়।
রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের মাজারে প্রধানমন্ত্রী, দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার তাগিদ, ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রিজভী। দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশা হাইকমিশনার ত্রিবেদী। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুতে দুঃখ প্রকাশ। গ্যাস সংকট আরও প্রকট, পাম্পে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, বাসাবাড়িতে দুর্গতি, মিলছে না সমাধানের বার্তা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।